আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের ১৩ অধ্যায়ের আমরা নমুনা প্রশ্নের একটা সৃজনশীল আলোচনা করব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রশ্ন নাম্বার ৫ নাম্বার একটা সৃজনশীল দেওয়া আছে। ক নম্বর প্রশ্নে বলা হচ্ছে প্রথম ২০টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। তো স্বাভাবিক সংখ্যা বলতে কি বোঝায়? ১ থেকে শুরু হয় স্বাভাবিক সংখ্যা, ১ ২ ৩ ৪ অর্থাৎ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ এভাবে সব পূর্ণ সংখ্যা সামনের দিকে চলতে থাকবে, তবে শূন্য হবে না, ঋণাত্মক মানও হবে না। তো এইরকম ২০টা স্বাভাবিক সংখ্যার প্রথম মানে ১ থেকে শুরু হতে হবে। ২০টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলেছে। তো আমরা যদি এটা দেখি, এটা একটা সূত্র আছে, সেই সূত্র ব্যবহার করে আমরা এটা সমাধান করতে পারি। তো প্রথমে এখানে দেখালে যে দেখো ১ ২ ৩ এভাবে ২০টি স্বাভাবিক সংখ্যা, এখন এদের যোগফল নির্ণয় করতে হবে। তাহলে এখানে টোটাল কয়টা পদ আছে? ২০টা, তার মানে n এর মান ২০। তো স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র যেটা, সেটা প্রথম স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র। এখন n এর মান কত হবে? তুমি প্রথম যতগুলো পদের সমষ্টি জানতে চাও, আমি যেহেতু ২০টা পদের সমষ্টি জানতে চাই, n এর মান ২০ বসাই দেবে। ২০ বসাই দিলে অ্যান্সার আসে তোমার ২১০। এই যে ২০ আর ১ যোগ করলে ২১, ২১-এর সাথে ২০ গুণ করলে হয় ৪২০, ৪২০কে ২ দিয়ে ভাগ করলে হয় ২১০। তার মানে প্রথম ২০টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি ২১০, সোজা হিসাব। আচ্ছা, এবার আসো খ নম্বর প্রশ্ন নিয়ে যদি আমরা আলোচনা করি। খ নম্বর প্রশ্নে কি বলা আছে? খ নম্বর প্রশ্নে আমাদের উদ্দীপকটা কাজে লাগবে, যে শিক্ষার্থীর সঞ্চয়ের হিসাবটি n সংখ্যক পদ পর্যন্ত ধারায় প্রকাশ করো এবং ২১ সপ্তাহে সঞ্চিত টাকার পরিমাণ নির্ণয় করো। দেখো কি বলা আছে, কোনো এক শিক্ষার্থী প্রথম সপ্তাহে ১০ টাকা সঞ্চয় করে। একজন শিক্ষার্থী একটা সপ্তাহে, মানে প্রথম একটা সপ্তাহে সে ১০ টাকা সঞ্চয় করে, মানে ১০ টাকা সে জমায়। আমরা অনেক সময় টাকা সেভ করি না, মানে জমাই। তো কারো অনেক উদ্দেশ্য থাকে যে আমি এই টাকা, এত টাকা হইলে আমি এই কিনবো, সেই কিনবো, এই করবো, সেই করবো, ওই রকম আর কি। তো যাই হোক, এখানে বলা হচ্ছে প্রথম সপ্তাহে সে ১০ টাকা জমায়, এর পরবর্তী সপ্তাহের তুলনায় ৫ টাকা বেশি সঞ্চয় করে। তো মনে করে এই সপ্তাহে সে ১০ টাকা জমাইলো, পরবর্তী সপ্তাহে সে আরও ৫ টাকা বেশি জমাবে, মনে করে ১৫ টাকা, এর পরের সপ্তাহে আরও ৫ টাকা বেশি, ২০ টাকা, এভাবে সে জমায়। পরবর্তী সপ্তাহে ১৫ টাকা, পরবর্তী সপ্তাহে ২০ টাকা, ২৫ টাকা, এভাবে সে জমাতে থাকে। তো এখন প্রশ্ন হচ্ছে, শিক্ষার্থীর এই সঞ্চয়ের হিসাবটিকে n সংখ্যক পদ পর্যন্ত প্রকাশ করো। এটা তো প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এভাবে তুমি একদম n পদ পর্যন্ত প্রকাশ করতে বলা হচ্ছে। এরপরে বলতেছে ২১ সপ্তাহে সঞ্চিত টাকার পরিমাণ নির্ণয় করো। ২১ সপ্তাহ পর্যন্ত সে যত টাকা জমাইছে তার পরিমাণটা নির্ণয় করতে হবে। অর্থাৎ এটা এখানে কয় সপ্তাহের টাকা আছে বলো তো? ৪ সপ্তাহ। এরকম ২১ সপ্তাহ মানে ২১টা মান যোগ করতে হবে। বুঝতে পেরেছো? ২১টা মান যোগ করলেই আমরা ২১ সপ্তাহের তার সঞ্চয়ের পরিমাণ পেয়ে যাব। তো যাই হোক, এখানে আমাদের দুইটা কাজ। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে n সংখ্যক পদ পর্যন্ত ধারায় প্রকাশ করো। সো এখানে আমরা এটাকে ধারা আকারে রূপান্তর করলে এখানে সবগুলোর সাথে প্লাস 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 দিব, এবং লাস্টে এই n সংখ্যক পদ মানে এখানে n তম পদটা আমাদের এখানে দিতে হবে। তো এখন এটা কি ধারা? তুমি যদি একটু ভালো করে খেয়াল করো, এটা একটা সমান্তর ধারা। কেন? কারণ তুমি যদি ভালো করে খেয়াল করো, এখানে ৫ ৫ করে পার্থক্য আছে। ১৫ থেকে ১০ বিয়োগ করলে ৫, ২০ থেকে ১৫ বিয়োগ করলে ৫, ২৫ থেকে ২০ বিয়োগ করলে ৫। বিয়োগফল সবসময় সমান, তার মানে এটা একটা সমান্তর ধারা। এখন এই সমান্তর ধারার ক্ষেত্রে আমরা n তম পদ আগে বের করব। n তম পদ। তো সমান্তর ধারার n তম পদের সূত্র কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। ওই সূত্রের মধ্যে মান বসাই দিবে। এই যে দেখো, আমরা যদি এখানে খেয়াল করি, প্রথমে এই যে সমান্তর ধারাটা লেখা হইলো, যে সমান্তর ধারাটা এমন হবে 10 প্লাস 15 প্লাস 20 প্লাস ডট ডট ডট। এখানে প্রথম পদ a, এটার মান ১০, এই যে প্রথম পদ। আর সাধারণ অন্তর হচ্ছে যে কোনো পদ থেকে তার আগের পদ বিয়োগ। ১৫ থেকে ১০ বিয়োগ করলে হয় ৫, তার মানে, বা ২০ থেকে ১৫ বিয়োগ করলেও হয় ৫, তার মানে সাধারণ অন্তর ডি এর মান ৫। এখন আমরা জানি n তম পদের সূত্র কি? n তম পদের সূত্র হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন আমরা এখানে ২১তম পদ পর্যন্ত মান বের করব। তো এখানে একটা জিনিস খেয়াল করো, ২১তম পদ পর্যন্ত যেহেতু আমরা ২১ সপ্তাহ পর্যন্ত টাকার পরিমাণ নির্ণয় করব, তো সেই ক্ষেত্রে আমরা ২১ সংখ্যক পদ পর্যন্ত মান নির্ণয় করে রাখতে পারি। বা এই যে দেখো, এই জায়গার মধ্যে ২১তম পদ যদি আমরা নির্ণয় করি, ২১তম পদ কি হবে একটু ভালো করে খেয়াল করো। ২১তম পদ হবে আমাদের এই যে, ২১তম পদটা হবে আমাদের এইটা, যে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটা ঠিক আছে, আমরা এই জায়গার মধ্যে, আচ্ছা এখানে ২১ না, এটা হচ্ছে n তম পদই থাকবে। কারণ কি, আমরা তো আমাদের প্রশ্নের দিকে যদি খেয়াল করি, এখানে ২১ হবে না। আমাদের প্রশ্নে যদি খেয়াল করি, প্রশ্নের মধ্যে বলা আছে প্রথম প্রশ্নটা কি? n সংখ্যক পদ পর্যন্ত ধারায় প্রকাশ করো। তাই আমরা এখানে n তম পদ, ঠিক আছে, এখানে ২১-এর জায়গায় এই জায়গায় n থাকবে, n, এই যে দেখো n, n তম পদ পর্যন্ত
আমরা লিখবো। তো এনতম পদ কি হবে? এনতম পদের সূত্র তো এইটা। এখন আমরা মান বসাই দিব। এটা এই লাইন না লিখলেও হবে, কারণ তুমি উপরে অলরেডি এনতম পদ লিখছো। ওকে, এখন এর মান কত? এর মান হচ্ছে 10, এই যে এর মান 10। ডি এর মান কত? ডি এর মান 5। এন এর মান এনই থাকবে, কারণ আমি এনতম পদ বের করতে যাচ্ছি। এবার 5 এর সাথে n গুণ করলে হবে 5n, 5 এর সাথে -1 গুণ করলে হবে -5। এবার 5n এর জায়গায় 5n লিখলাম, 10 থেকে 5 বিয়োগ করলে 5, তার মানে 5n + 5। এটা হচ্ছে আমার কি? nতম পদের মান। nতম পদের মান কি? 5n + 5। এখন আমাকে বলছে nতম পদ পর্যন্ত ধারা। তো ধারাটা শুরু হয়েছে কত? 10, 15, 20, এভাবে ডট 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 দিয়ে আমরা লাস্টে nতম পদটা লিখবো 5n + 5। এই যে এখানে লিখবো 5n + 5। এই যে এখানে সেটাই করা হয়েছে, এখানে ব্র্যাকেট দিয়ে রাখবা। এই হচ্ছে আমার nতম পদ পর্যন্ত, এটাকে ধারায় প্রকাশ করলাম। এখন প্রশ্নে বলছে 21তম পদ পর্যন্ত বা 21 সপ্তাহ পর্যন্ত সে যত টাকা জমাইছে সেই সমষ্টি, সেইটার মান বের করতে হবে। তার মানে কি? এটা প্রথম সপ্তাহ, এটা দ্বিতীয় সপ্তাহ, তৃতীয় সপ্তাহ, এরকম 21 সপ্তাহ পর্যন্ত যত টাকা জমাইছে সব আমাদের বের করতে হবে। তার মানে কি? সমষ্টির সূত্র আমরা এখানে ব্যবহার করব। তো সমষ্টি কয় সংখ্যক পদের সমষ্টি আমরা বের করব? যেহেতু 21 সপ্তাহ পর্যন্ত কত টাকা জমাইছে, তাহলে আমরা 21 সংখ্যক পদের সমষ্টি বের করব। তো দেখো এখানে 21 সংখ্যক পদ, আমরা জানি সমান্তর ধারার সমষ্টির সূত্র হচ্ছে n/2 × 2a + n-1 × d। তো এখন 21 পদের সমষ্টি কি হবে? এই n/2, n এর মান হবে 21, 21 ভাগ 2, এরপরে 2a, 2 × a এর মান তো 10, এই যে এর মান 10 বসাই দিল, n-1, n এর মান যেহেতু 21, 21 - 1 × d, d এর মান কত? d এর মান হচ্ছে 5, তো d এর মান 5 বসাই দিলাম। এখন দেখো 10 দুগুণে কত হয়? 20, 21 থেকে 1 বিয়োগ করলে হয় 20, 20 এর সাথে 5 গুণ করলে হয় 100, 100 আর 20 যোগ করলে হবে 120। এই দেখো 100 আর 20 যোগ করলে কত হবে? 120। এই যে 120। এবার আমরা যদি 2 120 এর কাছে কয়বার যাবে? 60 বার। 60 এর সাথে 21 গুণ করলে 1260 হয়। তার মানে 21 পদের সমষ্টি 1260। তার মানে সে 21 সপ্তাহ পর্যন্ত টাকা সঞ্চয় করে 1260 টাকা। দেখছো একটা জিনিস খেয়াল করছো? কত টাকা জমা হয়ে গেছে? হিসাব শুরু হয়েছিল আর কি, সে 5 টাকা করে জমায়, 10 টাকা করে জমায়, এক সপ্তাহে 10 টাকা করে জমায়। কিন্তু দেখছো 21 সপ্তাহের মধ্যে কিন্তু ভালোই টাকা জমা হয়ে গেছে। 1260 টাকা ভালোই একটা অ্যামাউন্ট। তুমি নিজে আজকে থেকে এরকম একটা প্ল্যান শুরু করতে পারো, যদি তোমার হাতে এর মনে করো যে না আমার অ্যাবিলিটি আছে 10 টাকা করে জমানো বা প্রতি সপ্তাহে 5 টাকা 5 টাকা করে বাড়ায় বাড়ায় জমানোর অ্যাবিলিটি আছে, তুমি জমাতে থাকো। ভালো, এক পর্যায়ে তোমার যখন দরকার পড়বে তুমি ব্যবহার করতে পারবে। এখন থেকে যদি সেভিংস জিনিসটা করতে পারো, তাহলে ইনশাল্লাহ ভবিষ্যতেও তুমি এই জিনিস তোমার অনেক কাজে দিবে, সেটা বড় হলে তুমি বুঝতে পারবে। আচ্ছা, এবার আসো আমরা গ নাম্বার প্রশ্নে চলে আসি। খ নাম্বার তো শেষ। গ নম্বর প্রশ্নে বলতেছে শিক্ষার্থীর প্রথম সপ্তাহে সঞ্চিত টাকার পরিমাণকে প্রথম পদ, মানে প্রথম সপ্তাহে সে 10 টাকা জমায়, সেই 10 টাকাকে একটা প্রথম পদ ধরে নিব, এ ধরে নিব। আচ্ছা, এ এবং সাধারণ অনুপাত 10 ধরবো। এবার আমরা সাধারণ অনুপাত কোন ধারায় হয়? গুণোত্তর ধারা। তো গুণোত্তর ধারার দুইটা পদ, আমাদের দুইটা মান লাগবে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে আর। যে কোনো টাইপের ম্যাথ করি গুণোত্তর ধারা এ আর আর এর মান লাগবে। তো এর মান তো বলে দিছে, এর মান কি হবে? মানে প্রথম পদের মান কি হবে? ওই যে প্রথম সপ্তাহে যে টাকা জমায়, প্রথম সপ্তাহে সে 10 টাকা জমায়, তার মানে এর মান 10। আর সাধারণ অনুপাত আর এর মান বলে দিয়েছে 10। এখন এই দুইটা ধরে একটা নতুন ধারা তৈরি করবো, মানে গুণোত্তর ধারা তৈরি করতে হবে, যেহেতু সাধারণ অনুপাত বলা আছে। এরপর বলছে ওই ধারার 8 পদের সমষ্টি। 8 পদের সমষ্টিতে পরে যায়, আগে ধারাটা তৈরি করি। তো আমরা এই যে দেখো প্রথম সপ্তাহের পরিমাণকে প্রথম পদ এ ধরবো, এই যে এর মান হবে 10, এবং সাধারণ অনুপাত আর হবে 10। ঠিক আছে, এখানে সাধারণ অনুপাত। তো আমরা যদি এটা সমাধান করতে যাই, চলো আমরা এটা সমাধান করি। দেখো এখানে বলা হচ্ছে প্রথম সপ্তাহে সঞ্চিত টাকার পরিমাণটা হচ্ছে প্রথম পদ, তার মানে আমরা এখানে লিখব যে অতএব প্রথম পদ এ সমান কি হবে? প্রথম সপ্তাহে সঞ্চিত পরিমাণ, প্রথম সপ্তাহে সঞ্চিত টাকা যেটা আর কি। ঠিক আছে, সঞ্চিত টাকা কত? প্রথম সপ্তাহে সে সঞ্চিত করে 10 টাকা, তাই না? 10 টাকা করে সঞ্চিত করে। এই যে আমরা যদি প্রশ্ন দেখি, প্রশ্নের মধ্যে বলা আছে সে প্রথম সপ্তাহে 10 টাকা সঞ্চয় করে। ওকে, তাহলে এর মান পেয়ে গেছি 10। এরপরে সাধারণ অনুপাত বলা আছে, সাধারণ অনুপাত যেটাকে আমরা কি ধরি? আর ধরি। সাধারণ অনুপাতকে আমরা আর দিয়ে প্রকাশ করি। সো এখানে আমরা দিলাম আর। এই আর এর মান কত হবে? আর এর মানও বলা হচ্ছে 10, তো আর এর মান আমরা ধরলাম 10। আচ্ছা, এখন বলছে নতুন ধারা তৈরি করো। তাহলে এখন আমরা লিখবো যে অতএব প্রথম পদ এ সমান, এটা তো প্রথম পদ তো আমরা দেখতেই পাচ্ছি 10 প্রশ্নে। এবার দ্বিতীয় পদ, গুণোত্তর ধারার তম পদের সূত্র কি বলতো?
আমরা এখানে তম পদ এভাবে লিখতে পারি, এনতম পদের সূত্রটা আমরা এখানে লিখি। এনতম পদের সূত্র কি বলতো? ar⁻n-1, এটা হচ্ছে এনতম পদের সূত্র। তাহলে আমরা এখানে প্রথম পদ তো আমাদের কাছে আছে, এবার দ্বিতীয় পদ বের করি। দুইতম পদ যেটা, এর মান কত? এর মান হচ্ছে 10। আর এর মান কত? আর এর মান হচ্ছে 10। এন এর মান 2 হবে, এখন আমি দুইতম পদ বের করতেছি, 2 - 1। সো 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1। 10⁻1 মানে 10, 10 এর সাথে 10 গুণ করলে কত হবে? 100। তার মানে দুইতম পদ 100। এরপরে আসো তিনতম পদ, এটা হবে এর মান কত? এর মান হবে 10, আর এর মানও 10, n-1, n এর মান কিন্তু এখন 3 হবে, এটা হচ্ছে 3, তিনতম পদ। তাহলে 3 - 1। সো এখন দেখো 3 - 1 মানে 2, 10 স্কোয়ার মানে 100, 100 সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে হবে 1000, ঠিক আছে? এভাবে তুমি চারতম পদ বের করতে পারো। চারতম পদ, এর মান হচ্ছে কত? এর মান হচ্ছে 10, আর এর মান হচ্ছে 10, n-1 মানে হচ্ছে চারতম পদ মানে 4 - 1 কিউব। তাহলে 10 কিউব মানে হচ্ছে 1000, 1000-এর সাথে 10 গুণ করলে হবে তোমার 10,000। ওকে, এটা হচ্ছে ধারা হবে। তাহলে ধারাটা কি হবে বলো তো? ধারা নির্ণয় করতে বলছে, তাহলে ধারাটা কি হবে? অতএব ধারাটি হবে, প্রথম পদ ছিল 10 যোগ দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ হচ্ছে 100, তৃতীয় পদ কত? তৃতীয় পদ হচ্ছে 1000, চতুর্থ পদ হচ্ছে 10,000, এরপর ডট 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 ডট। ঠিক আছে, এটা হচ্ছে ধারা। সো ধারা নির্ণয় হয়ে গেল, সহজ। আচ্ছা, এখন ধারা তো আমি নির্ণয় করলাম, এখানে কি শুধু ধারা নির্ণয় করতে বলছে? দেখো তো, এখানে কি শুধু ধারা নির্ণয় করতে বলছে? অনুপাত 10 ধরে ধারা তৈরি করে না, ধারা তৈরি পরে আবার বলছে এবং সূত্র প্রয়োগ করে 8 পদের সমষ্টি নির্ণয় করে। এখন গুণোত্তর ধারা সমষ্টি সূত্র আমরা ব্যবহার করব। তো গুণোত্তর ধারা সমষ্টি সূত্র দুইটি হয়, একটি হচ্ছে আর এর মান 1-এর বড় হইলে একরকম সূত্র, আর এর মান 1-এর ছোট হইলে একরকম সূত্র। তো আমরা আর এর মান দেখতে পাচ্ছি 10, এটা 1-এর বড়, 10 তো 1-এর বড়, তার মানে এখন সমষ্টি সূত্র হবে 1-এর বড় হইলে, আর এর মান 1-এর বড় হইলে যে সূত্রটা সেটা। তো অতএব আমরা জানি n সংখ্যক পদের সমষ্টি, n সংখ্যক পদের সমষ্টি, সমষ্টির সূত্রটা কি বলো তো ভাইয়া? মনে আছে? a ইন্টু r⁻n-1 ডিভাইডেড বাই r-1। এখানে যখন r এর মানটা 1 থেকে বড় হয় তখন এই সূত্রটা হয়, বুঝতে পেরেছো? আর না হলে হয়তো যদি r এর মান 1-এর ছোট হইতো তাহলে হয়তো 1 - r⁻n ডিভাইডেড বাই 1 - r। তো এবার আমরা মান বসাই দেই। এর মান কত? আমরা যদি এখানে দেখি, এর মান তো হচ্ছে আমাদের 10, ঠিক আছে? আর এর মান কত? আর এর মান তো প্রশ্নে বলে দিয়েছে সাধারণ অনুপাত, আর এর মানও হচ্ছে 10। ওকে, 10, কিন্তু আমরা কয় পদের সমষ্টি বের করতে চাই? দেখো তো, আমরা চাই 8 পদের সমষ্টি বের করতে, তাহলে n এর জায়গা হবে 8, অতএব 8 সংখ্যক পদের সমষ্টি, তাহলে n এর মান হবে 8 - 1, আর এর মান তো হচ্ছে 10, 10 বিয়োগ 1 মানে 10 - 1। ওকে, এখন আমরা এখানে ক্যালকুলেট করে ফেলি। আমরা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেট করতে যাই, তো এখানে আমরা জানি 10 থেকে 1 বিয়োগ করলে হবে 9, আর এই মানটা অনেক বড় হবে। সো কি আর করার, করি, সমস্যা নাই। এখানে হবে 10⁸, এটা থেকে 1 বিয়োগ করে তার সাথে যদি আমরা 10 গুণ করি, বহুত বড় একটা মান হয়। সেটা কয়টা না দেখো, 3, 6, 7, 8, বাপরে, 3, 6, 8, 9, এরকম একটা মান হয়, ঠিক আছে? এখন এটাকে যদি আমরা আবার 9 দিয়ে ভাগ করে দিই, ভাগ 9, তাহলে অ্যান্সার আসবে 1 1 1 1 1 1 1 1 0, ঠিক আছে? এত, তাহলে 8 সংখ্যক পদে 8টি পদের সমষ্টি আমরা পেয়ে গেলাম। এখানে 11 কোটির মতো, ঠিক আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 11 কোটি একটা মান পেয়ে গেলাম। 11 কোটির বেশি বহুত মান, অনেক বড়, তাই না? সমস্যা নাই, যেটা অ্যান্সার আসছে সেটাই। তো 8 সংখ্যক 8টি পদের সমষ্টি বা প্রথম 8 সংখ্যক পদের সমষ্টির মান আমরা পেয়ে গেলাম। আমাদেরকে এটাই বের করতে বলেছে। সো এই প্রশ্নটাও কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। আশা করি সবাই ক্লিয়ার হয়েছ। এখানে সহজে আছে, কঠিন কিছু না, মানটা একটু বড়, এই আর কোনো সমস্যা নাই, বাকি সব কিছুই ঠিকঠাক আছে। সো আমাদের এই সৃজনশীল প্রশ্নটা সম্পূর্ণ সমাধান হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা অন্য আরেকটা প্রশ্নে অন্য আরেকটা ভিডিওতে দেখা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।